অভিষেকের প্রশংসা বিজেপি নেতা তথাগত রায়ের। অভিষেক অন্তত রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান। বিদেশের মাটিতে এক সুরে বলার চৈতন্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সার্টিফিকেট বিজেপি নেতা তথাগত রায়ের। যত দিন যাচ্ছে বঙ্গ বিজেপিতে যেন অভিষেক প্রশংসার লাইন চওড়া হচ্ছে। এর আগে আমরা দিলীপ ঘোষকে অভিষেক ব্যানার্জির প্রশংসা করতে দেখেছি, বলতে শুনেছি অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সত্যি বলতে গেলে আঞ্চলিক দলের নেতা, সেই দলেরও ভবিষ্যৎ যেন আমি আশা করব তার ব্যক্তিগত ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যের সঙ্গে রাজনীতি করুন। আর এবার বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কাম ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ সার্টিফিকেট। তথাগত রায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর থেকে ভালো বক্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য জ্ঞান আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ দেবো এই বলে যে উনি অন্তত রাহুল গান্ধীর চেয়ে বেশি বুদ্ধিমান। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের প্রচারে বিদেশে গিয়েছেন এবং সেখানে যে বক্তব্যগুলো রাখছেন, ভারত সরকারের প্রশংসা এবং পাকিস্তানকে যেভাবে তিনি তুলনা করছেন, তার সেই বক্তব্য শুনে বিজেপির প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল কাম বঙ্গের সভাপতি তথাগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ সার্টিফিকেট দিয়েছেন। আর এই তথাগত রায়ের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ সার্টিফিকেট এবং প্রশংসা শুনে বেজায় খেপেছে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা। শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয়, তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলতে ভারত সরকার বিদেশে যে প্রতিনিধি দল পাঠিয়েছে, সেই প্রতিনিধি দলে বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে যাদের নাম মনোনয়ন বা সিলেকশন করছে, সেগুলো কিন্তু ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একতরফা ভাবে করেছিল। কোনোভাবে বিরোধী রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল থেকে তারা প্রতিনিধি নিতে চাইছে তাদের সঙ্গে আলোচনা করেনি, যেটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থী। কোন রাজনৈতিক দল থেকে কে প্রতিনিধি হিসাবে যাবে সেটা সেই রাজনৈতিক দলের নির্ধারণ করা বা নির্ণয় করার সম্পূর্ণ অধিকার রয়েছে, যেটা লঙ্ঘন করেছিল ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টি। সেই জায়গা থেকে প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস, সেই জায়গা থেকে প্রতিবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है, लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा। तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा। दे आर इलेक्टेड ऑन तृणमूल सिंबल। আর তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদের কারণেই কিন্তু ভারত সরকার তার স্ট্যান্ড থেকে সরতে বাধ্য হয়েছিল। ভারত সরকার তার ভুল সংশোধন করেছিল। ভারত সরকারের পক্ষ থেকে মন্ত্রী কিরণ রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিল, প্রতিনিধির নাম চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়েছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলছে। আর এটাই লেগেছে খুব আমাদের রাজ্যের বিরোধী দলনেতার, কারণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের এক ও অন্যতম ঘোষিত শত্রু তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি লাগাতার আক্রমণ করলেও যখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইস্যু সামনে এসেছে, তখন তখন শুভেন্দু অধিকারী মহাশয় সেই লেভেলে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে পশ্চিমবঙ্গবাসীকে বুঝিয়ে দিয়েছেন যে তার এক ও অন্যতম শত্রু, এক ও অন্যতম নিশানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর হবে না এবার কেন? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মুখ না হয়ে উঠতো, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড না হতো, তাহলে কি শুভেন্দু অধিকারী মহাশয়কে তৃণমূল কংগ্রেস ছাড়তে হতো? শুভেন্দু অধিকারী মহাশয়ের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি অচিরে ভাঙতো? নাকি শুভেন্দু অধিকারী মহাশয়কে ভারতীয় জনতা পার্টিতে এসে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ব জোর করে ঘিলে আরএসএস ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বে তিনি বিশ্বাস করে, তিনি সনাতনী হিন্দু, এটা জোর করে চিল্লে চিল্লে প্রমাণ দিতে হতো? আমি ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরি, আমি রুমাল মাথায় দিতাম। টুপি আমি পরি, আমি রুমাল মাথায় দিতাম। কি অবস্থা দেখুন, যেখানে পশ্চিমবাংলার হিন্দুরা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ গ্রহণ করছে না, শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুত্ববাদ নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে শুভেন্দু অধিকারী মহাশয়কে
পশ্চিমবাংলার হিন্দুদের বোঝাতে হচ্ছে যে তিনি ইফতার পার্টিতে গিয়েছিলেন কিন্তু ভাত খেয়ে গিয়েছিলেন, তিনি ফেস টুপি পরেছিলেন কিন্তু সেটা ছিল রুমাল দিয়ে তৈরি। তাহলে এখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর থেকে কতটা চাপে রয়েছে। আর যখন তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুরের প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম উইথড্র করেছিল, যখন তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল যে অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকবে না, তখন এই শুভেন্দু অধিকারী মহাশয় হিন্দু মুসলিম কার্ড খেলতে সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েছিল। শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলার হিন্দুদের বোঝাতে শুরু করেছিল যে একটা সম্প্রদায়কে তুষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে কথা না বলার জন্য অপারেশন সিঁদুরের প্রতিনিধি দল থেকে তাদের প্রতিনিধির নাম উইথড্র করে নিয়েছে। ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে 32টা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে। আমাদের এয়ারফোর্স, আমাদের ডিফেন্স, আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে, আমাদের পায়েল গায়ে যে মায়েদের, দিদিদের, বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে। একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে, তার নাম কি জানেন? নাম কি? কেন তুলেছে? যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয়। পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে। আর শুভেন্দু অধিকারীর এই প্রচারের কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিল কিরণ রিজিজু। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেছে। কেন্দ্র সরকার তাদের ভুল সংশোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি হিসাবে মনোনয়ন করেছে বা শিলমোহর দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের সামনে যে ভারত সরকার বা মোদী সরকার মাথা নত করেছে এবং শুভেন্দু অধিকারী যে ইস্যু নিয়ে বাংলার হিন্দু সম্প্রদায়কে বোঝানোর জন্য মাঠে নেমে পড়েছিল সেটা তৎক্ষণাৎ মাঠে মার খেয়েছে। তাতে করে শুভেন্দু অধিকারী মহাশয় চরম বেইজ্জতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার স্ট্যান্ড ক্লিয়ার করে ভারত সরকারকে একেবারে পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছে যে কেন্দ্র রাজ্য সিদ্ধান্ত নিতে হলে রাজ্যকে প্রায়োরিটি দিতে হবে। আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নীতি আয়োগের বৈঠকে না উপস্থিত হয়ে বিগত দিনে বা বিগত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় নীতি আয়োগের বৈঠকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দিয়েছিল কেন্দ্র সরকার রাজ্যের বক্তব্য না শোনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শোনার জন্য, এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আয়োগের বৈঠকে না উপস্থিত হয়ে কেন্দ্র সরকারের মুতোর জবাব দিয়েছে, যেটা নিয়ে আবার মাঠে নেমেছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি বলছে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে যে সার্বিক উন্নয়নের একটা রাস্তা তৈরি হতো সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে রাজ্যের যে উন্নয়নের আলোচনা হতো সেই রাস্তা নাকি বন্ধ করে দিয়েছে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হলো যে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে। পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। আচ্ছা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে না উপস্থিত হওয়ার কারণে কেন্দ্র রাজ্যের যে যৌথ অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো তা ভেঙে যায়, তাকে অপমান করা হয়, তাহলে যখন 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল কেন্দ্র সরকার, যখন আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল কেন্দ্র সরকার, যখন 1 বছরেরও বেশি সময় জিএসটির টাকা আটকে রেখেছিল, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছিল কেন্দ্র সরকার, এবং বাজেটে যখন কেন্দ্র সরকার পশ্চিমবাংলাকে রসগোল্লা দেখিয়েছিল, তখন আপনাদের এই কেন্দ্র রাজ্য যৌথ কাঁধে কাঁধ মিলিয়ে চলার ভাবনা কোথায় ছিল? তখন এই যুক্তরাষ্ট্রীয় ভাবনার কথা কোথায় ছিল? যখন কেন্দ্র সরকার রাজ্যের আবাস যোজনার টাকা বন্ধ করে, রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ করে, জিএসটির টাকা বন্ধ করে, বাজেটের টাকা বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে ভাতে মারছিল, তখন কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয় উন্নয়নের ভাবনা আপনাদের কোথায় গিয়েছিল? এবং শ্রমিকবাবু বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই ছিল শেষ নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ, অর্থাৎ আগামী 2026 বিধানসভা নির্বাচনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় আসতে পারবে না। অবশ্যই এটাই শেষ সুযোগ ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো আর তিনি ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবার সুযোগ পাবেন না। এই শ্রমিকবাবুরা 2021-এ 200 আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বলেছিল, অনেকে আবার জামা প্যান্ট কাটিয়ে ফেলেছিল, কে কোন মন্ত্রিত্বের পদ পাবে তা আবার ঠিক হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। কিন্তু মন্ত্রিসভা গঠন তো দূরের কথা, 2021-এ এই শ্রমিকবাবুরা 77 আসনে আটকে গিয়েছিল।
2021-এ যারা 77 আসনে আটকে যায়, আর সেই 77 থেকে যারা বর্তমানে 62-তে এসে দাঁড়ায়, 18 থেকে যাদের লোকসভা সিট কমে 2024-এ 12-তে আসে, যারা 6 মাস ধরে 1 লক্ষ সদস্য সংগ্রহ অভিযান সম্পূর্ণ করতে পারে না, 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যারা সভাপতি নির্বাচন করতে পারে না, সেই বিজেপি 2026-এ বাংলার মসনদে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই নীতি আয়োগ বৈঠকে যোগ দেওয়ার শেষ সুযোগ ছিল বলে তারা ঘোষণা করছে। বাংলার মানুষ হাসছে, বাংলার মানুষকে হাসতে দিন। কারণ কেন্দ্র যেভাবে বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে রাজ্য সরকার কিন্তু 100 দিনের টাকার যোগান দিয়ে, রাজ্য সরকার আবাস যোজনার টাকা দিয়ে রাজ্যের মানুষকে হাসতে শিখিয়েছে, রাজ্যের মানুষের কান্না বা সেই বঞ্চনার দুঃখটা দূর করে দিয়েছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই মানুষরাই তো ভোট দেবে। এই মানুষরা যারা 100 দিনের টাকা পেয়েছে রাজ্য সরকারের থেকে, যারা আবাস যোজনার টাকা পেয়েছে রাজ্য সরকারের থেকে, তারা নির্বাচন করবে, তারা নির্ণয় করবে কে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে বসবে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, গদি মিডিয়া, দাদার অনুগামী আর পোষা কয়েকজন ইউটিউবার যদি বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন করত, তাহলে বহু আগে শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়ে যেত, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতো। নমস্কার, আজকে প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।